নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা আবারও ফিরে এলাম দেওঘর ভ্রমণের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাওড়া থেকে দেওঘর যাবার সম্পূর্ণ যাত্রাপথ। আজকের ব্লগে থাকছে দেওঘরে কোথায় থাকলাম, কিভাবে পুজো দিলাম, কোথায় সাইট সিইং করলাম, এছাড়াও আরও অনেক কিছু। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ট্রাভেল উইথ স্নিগ্ধা। যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করিনি, তাই দেওঘর পৌঁছে প্রথম কাজ হলো পার্কিং ফ্যাসিলিটি সমেত একটা হোটেলের খোঁজ করা। ক্লক টাওয়ার পেরিয়ে গিয়েই জলসার রোড নামে একটা রাস্তা আছে, সেদিকে ঢুকে দেখলাম বিভিন্ন বাজেটের অনেক হোটেল আছে পার্কিং সমেত। তার মধ্যেই একটা হলো এই হোটেল সারদাইন। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই অংশটা হলো হোটেলের পার্কিং প্লেস, যেখানে মোটামুটি 6টা গাড়ি খুব ভালোভাবে ধরবে। আমরা এসি রুম নিয়েছি, আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে। এই হোটেলে এসি ও নন এসি দু ধরনেরই রুম আছে। এসি রুমের ভাড়া 1700 টাকা আর নন এসি রুমের ভাড়া 1100 টাকা। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও আমি ক্যাপচার করিনি। এখন চলে এসেছি হোটেলের টপ ফ্লোরে। এই হোটেলের টপ ফ্লোরে রয়েছে একটি ভেজ রেস্টুরেন্ট। দুপুরে খাওয়া দাওয়া এখন এখানেই সারবো। রেস্টুরেন্টের ভেতরটা খানিকটা এরকম। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। এতে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু মটরের সবজি, একটা পাঁপড় ভাজা, পেঁয়াজ আর আচার। দাম নিয়েছে 140 টাকা এবং টেস্ট ঠিকঠাক। আমরা বিকেলে চলে এলাম বৈদ্যনাথজির মন্দিরে। হোটেল থেকে মন্দির হাঁটা পথে লাগলো 5 মিনিট। আগে শুনেছিলাম 6টা থেকে আরতি হয়, তবে মন্দিরে এসে জানলাম 7টায় আরতি শুরু হবে। এখন আরতির আয়োজন চলছে। এই মন্দিরের পৌরাণিক আখ্যানটা একটু বলি। লঙ্কাধিপতি রাবণ ছিলেন অতি বড় শৈব। একবার রাবণ ঠিক করেন স্বয়ং শিবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাবেন। সেই মতো শুরু করেন কঠোর তপস্যা। এই তপস্যা দেখে শিব তুষ্ট হন এবং রাবণকে নিজের জ্যোতিসৃষ্ট একটি লিঙ্গ দেন এবং শর্ত রাখেন এই লিঙ্গটি লঙ্কা পৌঁছানোর আগে মাটিতে রাখা যাবে না। মাটি স্পর্শ করলে তা সেখানেই স্থাপিত হয়ে যাবে। শর্ত মেনে রাবণ এগোতে লাগলেন লঙ্কার দিকে। এদিকে দেবতাদের ইচ্ছা কিছুটা অন্যরকম। তাঁরা এই লিঙ্গ নিয়ে রাবণের লঙ্কায় যাওয়া আটকাতে বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু ব্রাহ্মণের বেশে এই দেওঘরে রাবণের সামনে এলেন, যখন বরুণ দেবের প্রভাবে রাবণের প্রচণ্ড প্রস্রাবের বেগ এলো। রাবণ কিছুমাত্র না ভেবে বিষ্ণুকে শিবলিঙ্গটি ধরিয়ে প্রস্রাব ত্যাগ করতে গেলেন, আর এদিকে বিষ্ণু স্বয়ং এই জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপন করলেন। রাবণ ফিরে এসে দেখেন শিবলিঙ্গটি মাটিতে বসানো। অনেক চেষ্টা করলেন তোলার, কিন্তু কিছুতেই তা আর তুলতে পারলেন না। তখন রাগে শিবলিঙ্গটিকে ধাক্কা মারলেন, তাতে সেটা আরও মাটিতে প্রবেশ করে গেল। পরে অবশ্য রাবণ এই লিঙ্গটিকেই পূজা করেন, তাই এই লিঙ্গের অপর নাম রাবণেশ্বর শিব। বৈদ্যনাথ ধাম একদিকে যেমন শৈবপীঠ, অপরদিকে শক্তিপীঠও বটে। মা সতীর হৃদয় পড়েছে এখানে। শিব শক্তির একসাথে উপস্থিতি ভারতবর্ষের আর কোথাও নেই, তাই এই মন্দির তীর্থস্থান হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। সন্ধ্যা আরতি দেখার জন্য অগণিত লোকের আসা শুরু হয়ে গেছে।
7:15 নাগাদ আরতি শুরু হলো। বাইরে চলছে সন্ধ্যা আরতি আর ভেতরে চলছে বাবার শৃঙ্গার। বাবার শৃঙ্গার যাতে সকলে দেখতে পায় তাই সরাসরি জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করা হয়। এই ফুলের মুকুটটা পরিয়ে বাবার শৃঙ্গার করা হয়। এই মুকুটের একটা অদ্ভুত ইতিহাস শুনলাম। ভাগলপুর জেলের এক ফাঁসির আসামির শেষ ইচ্ছা ছিল তার নিজের হাতে তৈরি মুকুট দিয়ে বাবার শৃঙ্গার করানো। তার সেই শেষ ইচ্ছে পূর্ণ হয় এবং তখন থেকেই একটা প্রথা হয়ে যায় যে ভাগলপুরের জেলের কয়েদিরাই বাবার শৃঙ্গারের এই মুকুটটা বানাবে। তাই এখনও প্রত্যেক দিন এই মুকুটটি ভাগলপুর থেকে আনা হয়। সন্ধ্যা আরতি ও বাবার শৃঙ্গার দেখার পর বাকি মন্দিরগুলো দেখলাম। বৈদ্যনাথ শিবের মন্দির ছাড়াও এই চত্বরে আরও 21টি মন্দির রয়েছে। শনি মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, গৌরীশঙ্কর মন্দির সহ আরও নানা দেবদেবীর মন্দির রয়েছে, যা হাতে সময় নিয়ে ঘুরে দেখতে হবে। শেষে এলাম পার্বতী মন্দিরে। এটাই সেই শক্তিপীঠ
যেখানে দেবীর হৃদয় পতিত হয়েছে। রাত 9টা নাগাদ হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম পরোটা আর কড়াই পনির দিয়ে। আজ আর বেশি রাত অবধি জাগবো না, কারণ কাল ভোরবেলায় উঠতে হবে। কাল সকালে আমরা বৈদ্যনাথজির পুজো দেব। 6টার সময় উঠে স্নান সেরে রেডি হয়ে যখন মন্দিরে পৌঁছালাম তখন সকাল 7টা। পৌঁছে দেখি জেনারেলে বিশাল লাইন পড়ে গেছে। শুক্রবার হওয়া সত্ত্বেও এত ভিড়। মাথাপিছু 250 টাকা করে কুইক দর্শনের টিকিট কেটে ভাবলাম তাড়াতাড়ি পুজো দেওয়া যাবে, কিন্তু এখানেও বিশাল লাইন। এই লাইনটা পুরোটাই কুইক দর্শনের লাইন। নিচের এই লাইন থেকে ওপরের এই ব্যালকনি পর্যন্ত উঠতে আমাদের 2 ঘন্টা সময় লাগলো। 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে বাবার দর্শন পাই। তবে অতিরিক্ত ভিড়ের কারণে গর্ভগৃহের ভেতরে ছবি তোলা সম্ভব হয়নি। এখন আমরা যাচ্ছি নন্দন পাহাড় বেড়াতে। এটা নন্দন পাহাড় পার্কিং প্লেস। দেওঘর থেকে নন্দন পাহাড়ের দূরত্ব 4.5 কিলোমিটার। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। এটা ঝাড়খণ্ড সরকারের করা একটা চিলড্রেন্স পার্ক। সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এখানে নানা রকমের জয় রাইড আছে, তবে এসবের জন্য ভেতরে আলাদা টিকিট কাউন্টারও আছে। ছোটদের জন্য খুব এনজয়েবল জায়গা। বিকেলবেলা এলে খুব সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী হতে পারবেন। এই সুন্দর লোকেশনে বুবা বেশ কিছু ছবি তুলল, যা আপনাদের সাথে শেয়ার করছি। এই পাহাড়ের ওপর থেকে দেওঘর শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। পুরো পরিবারের সাথে একটা সুন্দর বিকেল কাটাবার জন্য জায়গাটা আদর্শ। নন্দন পাহাড় দেখে আমরা চলে এলাম নওলখা মন্দিরে। (1940 সালে বেলুড় মঠের আদলে এই রাধাকৃষ্ণের মন্দিরটি তৈরি করেন পাথুরিয়া ঘাটার রানী চারুশীলা দেবী। স্বামী ও পুত্রের অকাল মৃত্যুতে রানীকে সাধক বালানন্দ ব্রহ্মচারী এই মন্দির প্রতিষ্ঠার পরামর্শ দেন। তৎকালীন সময় মন্দিরটি প্রতিষ্ঠা করতে 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। সেই জন্য এই মন্দির নওলখা মন্দির নামেই প্রসিদ্ধ।
এবার বাড়ি ফেরার পালা। ফিরতি পথেই আমরা দেখে নেব তপোবন পাহাড়, ত্রিকুট পাহাড় আর বাসুকীনাথ মন্দির। আমাদের দেওঘর ভ্রমণের তৃতীয় তথা শেষ দিন। সকাল 7টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে প্রথমেই চলে এলাম তপোবন পাহাড়ে। নিচেই রয়েছে পার্কিং প্লেস। এখানে পার্কিং চার্জ 50 টাকা, যেটা এখানে ঢোকার সময় ওনারা চার্জটা কেটে নেন। পাহাড়ে ওঠার সময় স্থানীয় মানুষজনেরা গাইড নেওয়ার জন্য বলতে পারে। নিজেরা যদি যেতে চান তাহলে কোনো অসুবিধা নেই, তবে গাইড নিলে পুরো পাহাড়টা তারা ঘুরে দেখাবে। আমরা গাইড নিইনি, নিজেরাই খানিকটা পর্যন্ত গিয়ে ঘুরে দেখে এসেছি। পাহাড়ের নিচ থেকে বেশ খানিকটা ওপর পর্যন্ত এরকম রেলিং করা আছে আর সিঁড়ি করে দেওয়া আছে। বৈদ্যনাথ ধাম থেকে তপোবন পাহাড় প্রায় 10 কিলোমিটার দূরে। এই পাহাড়ে অনেকগুলি প্রাকৃতিক গুহা আছে, যা প্রাচীনকাল থেকেই বিভিন্ন সাধকদের তপস্যার স্থান। সাধকদের তপভূমি ছিল বলেই এই পাহাড়ের নাম তপোবন। কিছুটা ওপরে উঠে আসার পর মালভূমির একটা বিস্তীর্ণ অঞ্চল এখান থেকে দেখা যাচ্ছে। দীর্ঘদিন আবহবিকারের ফলে পাথরে ফাটল ধরেছে, আর সেই ফাটলের ফাঁক দিয়েই আরও সামনে এগিয়ে যাওয়ার রাস্তা। বুবার মধ্যে অ্যাডভেঞ্চার চাগার দিয়ে উঠেছে। বুবা সব এবার এক্সপ্লোর করবে। বুবা আরও সামনে যেতে চাইছিল, কিন্তু যেহেতু আমাদের অনেকটা রাস্তা পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হবে, তাই আমরা এখান থেকেই নিচের দিকে আবার নেমে যাই। তবে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আপনারা পুরো পাহাড়টাই ঘুরে দেখতে পারেন। এবার আমরা চলেছি ত্রিকুট পাহাড়ের পথে। এই ত্রিকুট পাহাড় আমার কাছে খুব নস্টালজিক। 20 বছর আগে যখন প্রথম দেওঘর ঘুরতে আসি, এই ত্রিকুটই ছিল আমার কাছে প্রথম পাহাড় দেখা। আমি তখন 16, বোন তখন 10। আমাদের জীবনের প্রথম ট্রেকিং। তখন এই ত্রিকুটকেই যেন মনে হচ্ছিল মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। এখানে প্রসঙ্গত একটা কথা আপনাদের জানাই, দেওঘর থেকে ত্রিকুট পাহাড় পর্যন্ত গুগল ম্যাপ যে রাস্তাটা দেখায়, বর্তমানে সেই রাস্তা দিয়ে 4 হুইলার যায় না। তাই যাওয়ার আগে অবশ্যই স্থানীয়দের জিজ্ঞাসা করে করে যাবেন। আমাদের ভুল রাস্তায় গিয়ে প্রায় 8 কিলোমিটার আবার ঘুরে আসতে হয়েছিল। তপোবন পাহাড় থেকে ঘুরে আমরা এবার এসেছি ত্রিকুট পাহাড়ে। এখানেও বেশ কিছু সিঁড়ি করে দেওয়া আছে। ত্রিকুট পাহাড়ে বানরের উৎপাত প্রচুর, তাই ফোন, ক্যামেরা, মানিব্যাগ একটু সাবধানে রাখবেন। এখানেও স্থানীয়রা গাইড নেবার জন্য বলবে। গাইড নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে ত্রিকুট যেহেতু বেশ গাছপালায় ভর্তি ও বানরের উৎপাত এখানে প্রচুর, তাই সাথে একজন লোকাল লোক থাকলে সুবিধে। ত্রিকুট পাহাড়ে আগে ওঠার জন্য রোপওয়ে ব্যবস্থা ছিল।
এটি ভারতের অন্যতম খাড়াই রোপওয়ে ছিল। প্রায় ৪৪ ডিগ্রি খাড়াই কোণে এই রোপওয়েটি চলাচল করত। কিন্তু ২০২২ সালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারপর থেকে এই পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিকুট পাহাড় থেকে আরও ৩৫ কিলোমিটার এবং দেওঘর থেকে ৪৪ কিলোমিটার দূরে এখন আমরা এসে পৌঁছালাম বাসুকীনাথ শিব মন্দিরে। মন্দিরে যাওয়ার রাস্তাটা পুরোটাই ঘন বসতিপূর্ণ এবং বাজারের মধ্যে দিয়ে। মন্দিরে এসে বাবার দর্শন করব বলে লাইনে দাঁড়ালাম। প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পর বাবার দর্শন হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে গর্ভগৃহের ছবি তোলা সম্ভব হয়নি। এখানের একটা সিস্টেম যেটা আমার খুব খারাপ লাগলো। অন্যান্য মন্দিরে সুগম দর্শনের জন্য যেমন টিকিটের ব্যবস্থা থাকে, এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। এখানে যে সিস্টেমটা চলছে সেটা মারাত্মক। মন্দিরের যারা পান্ডা আছেন তারা দর্শনার্থীদের কাছ থেকে যেমন খুশি অর্থ নিয়ে বাবার দর্শন করাচ্ছে এবং যারা এমনি লাইনে দাঁড়িয়ে আছে তাদের রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। যাকগে, ভালো মন্দ নিয়েই তো আমাদের বেঁচে থাকা। অনেক সুখস্মৃতির মধ্যে এরকম দু একটা ঘটনা ঘটতেই পারে। তাই ওসব ভেবে মনকে আর ভারাক্রান্ত না করে আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম। বাসুকীনাথ থেকে আমাদের বাড়ি ৩১৫ কিলোমিটার দেখাচ্ছে। তাই কোথাও আর সময় নষ্ট না করে আমরা সোজা বাড়ির পথেই এগোলাম। ভিডিওটা ভালো মন্দ যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।